তিনি বলছেন স্বৈরাচারের দোসর জিএম কাদের, তাদের সহযোগিতায় বাংলাদেশের 18 কোটি মানুষ জিম্মি ছিল। সাদ্দাম হোসেন বলছেন বাংলাদেশে জাতীয় পার্টিকে কোনো রাজনীতি করার অধিকার নাই, বাংলাদেশের মানুষ তাদের ঘৃণা করে। নানান রকম মিক্সড রকমের মন্তব্য। এই প্রসঙ্গে কি আপনি কোনো মন্তব্য করতে চান? মানে ভালো লাগলো, অ্যাটলিস্ট মানুষকে কেয়ার করলেই তাকে ঘৃণা করার ভালোবাসার প্রশ্ন আসে। মানে উই আর বিং কনসিডার্ড পলিটিক্যাল পার্টি হিসেবে। আমাদেরকে তারা পছন্দ করে অথবা ভয় করে। যারা ভয় করে তারা খারাপ কথা বলে, আর যারা পছন্দ করে তারা সাপোর্ট করে। কাজে উই আর এ ফ্যাক্টর স্টিল নাও। এটা বড় কথা। এরকম ভাবে একটা দলকে এত প্রেশারের ভিতরে, এত ষড়যন্ত্রের ভিতরে কিন্তু আমরা টিকে আছি এবং এখনো, এবং আমরা কোনো সময় কারো অপকম্মে কোনো সময় সহযোগিতা করি নাই। তারা যেটা সহযোগিতা করছে বলছে সেটাই তাদের কিছু অংশকে জোর করে নিয়ে গেছে, এবং যারা জাতীয় পার্টির সঙ্গে তারা কোনো রকম সংশ্লিষ্টতা নাই, জাতীয় পার্টি ছিল চলে গেছে, তাদেরকে নিয়ে নতুন ভাবে দল করে তাদের মাধ্যমে প্রচার করা আছে। জাতীয় পার্টি এটা বলছে সেটা বলছে, মানুষকে বিভ্রান্ত করা আছে। এটা তো বললাম, একটা দল আমাদেরকে মানে অত্যাচার, অনাচার, কেস কাচারি দিয়ে ধ্বংস করার চেষ্টা করছে, আরেকটা হলো ভিতরে ষড়যন্ত্র করে ভাগ করে এই দলকে ষড়যন্ত্র। তারপরেও জাতীয় পার্টি টিকে আছে। এখনো মানুষে বলছে জাতীয় পার্টি ছাড়া উন্নয়ন, জাতীয় ইলেকশন হওয়া ঠিক হবে না, জাতীয় পার্টি ছাড়া উন্নয়ন হয়নি। লোক তো বলছে এখনো। জি, মানে একজন দেখলাম বলছিলেন যে তরুণরা আপনাদের সাথে নেয়। আমি দেখছিলাম নিউজে যে জাতীয় পার্টির যে ছাত্র সংগঠন, ছাত্র সমাজ খুব একটা শোনা যায় না যদিও এই সংগঠনটির নাম। তারপরে তাদের সাধারণ সংগঠনটির সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা পদত্যাগ করেছেন, এবং তারা বলছেন যে জাতীয় পার্টির সাথে বৈষম্য বিরোধীদের সাংঘর্ষিক অবস্থান হয় তাদের এই পদত্যাগ। আপনারা আসলে এটাকে কিভাবে দেখেন? মানে কেন তারা পদত্যাগ করলেন? আমি তোমাকে দুটো কথা বলি। আমাদের স্বাধীনতার পর থেকে যেটা হয়েছে, এটা মানে যেটা স্বাভাবিক প্রক্রিয়ায় যে বড় রাজনৈতিক দলগুলি আগে যেটা ছিল ছাত্র রাজনীতি, সেটা একটা নতুন ডাইমেনশনে নিয়ে গেছে। এখন ছাত্র রাজনীতি মানে মূল দলের ছাত্র সংগঠনগুলো একসাথে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে। মানে বিভিন্ন জায়গায় হল দখল, চাঁদাবাজি, ঘাট দখল, এসবের কারণে দেখা যায় যে বেশিরভাগ ছাত্র সংগঠনগুলি খুব অ্যাক্টিভ হয়। এবং এইগুলোর জন্য একবার আমাদের নেতা আল্লাহ হোসেন মাহমুদ বলছিলেন যে ছাত্র রাজনীতি জায়গায় থাকবে, পলিটিক্যাল পার্টির লেজুর ভিত্তিক রাজনীতি থাকা উচিত না। উনি একবার ব্যান্ডও করেছিলেন। এখন যেটা আবার কোশ্চেন এসছে যে এরকম ছাত্র রাজনীতি যদি করতে চায়, আমরা যেমন আমাদের সময় ছাত্র ইউনিয়ন ছিল, তখন ছাত্রলীগও ছিল, কিন্তু তারা কেউই, আবার কমিউনিস্ট পার্টি, অনেক দলে ছিল, তারা কিন্তু কেউই আবার ওই মেইন সংগঠনের সঙ্গে ছিল না, নিজেরই ছাত্রদের স্বার্থেই কাজ করতো এবং ছাত্রদের সঙ্গেই তাদের সংপৃক্ততা ছিল। এখন যেটা হয়েছে, আর আমাদের ছাত্র সংগঠনগুলো যেটা হয় আর কি, আমরা ঠিক ওইভাবে ক্ষমতায় থাকলে যেটা করতে পারে, ক্ষমতায় থাকলে ওই হল টলগুলোর মধ্যে নিজস্ব দলীয় লোকটোক নিয়ে তাদের নিজের চাঁদাবাজির সুযোগ দেওয়া, নিজের ব্যবসা বাণিজ্য টেন্ডারবাজি করতে দেওয়া, এরকম করে একটা হ্যান্ডস তৈরি করা হয়। এবং তারা যখন ক্ষমতা আসে, তারা তখন কিন্তু আর বাকি যারা থাকে তাদেরকে রাত দাঁড়াতেও দেয় না, সেখানে মানে সবগুলোকে বের করে দেয়। তো আমরা তো দীর্ঘদিন থেকে ক্ষমতার বাইরে, কাজে ওইভাবে আমাদের হ্যান্ডস তৈরি করার স্কোপও ছিল না, আর আমাদের সেরকম রুচিও ছিল না। আমাদের স্বাভাবিকভাবে ছাত্ররা যারা আমাদের সঙ্গে আসতেন, তাদেরকে নিয়ে আমরা ছাত্র সংগঠন জাস্ট তাদের ফিউচার নেতৃত্ব দিবে তারা দেশকে, এই জন্য আমাদের সঙ্গে তারা রাখি। এখনো অনেক লোক আছে আমাদের ছাত্র সংগঠন, কম তা না। আর যেতে কথা বলা হলো, ওই ছেলেগুলো কোনো কাজ করতে পারছিল না, তাদের কাজকর্মে সবাই বিরক্ত, তাদেরকে অনেকবার বের করে দেওয়ার কথা বলা হয়েছে, সে চেঞ্জ করার কথা কমিটি। আমি অনেক সময় ধরে তাদেরকে রাখার চেষ্টা করেছি, অনেক বুঝিয়েছি। শেষে একদিন বললাম যে তোমাদেরকে আর রাখা যাচ্ছে না, তোমাদেরকে আমি অন্য কোথাও দিব, তোমরা ছাত্র সংগঠনটা আমরা নতুন করে আরেকটা সাজিয়ে দিই, তোমাদের দ্বারা আমরা যেটা চেয়েছিলাম তুমি করতে পারছো না। ওদেরকে বলার পরে ওরা বলে যে আমাদেরকে সময় দেন, কালকে বা পরশু এসে আমরা একটা অফিসিয়ালি একটা হ্যান্ড ওভার করে দেবো সবকিছু। তবে হঠাৎ করে দেখি বাইরে গিয়ে একটা স্টেটমেন্ট দিল। তখন অলরেডি আমাদের ডিসিশন হয়েছে, তারাও জানে। স্টেটমেন্ট দিয়ে তারপর তারা নাই, তাদের কোনো খবরও নাই, এবং তাদের কোনো বৈষম্য বিরোধীর সাথে আমাদের কি মতানৈক্য তাও জানি না, এবং তারা কোথায় আছে তাও জানি না। এইসব একদম আমাদের ছাত্র এখনো আছে, ছাত্র সংগঠনও সব জায়গায় আছে। তবে আমরা ইউনিভার্সিটি, কলেজ, হাট, মাঠ, ঘাট দখলের জন্য ছাত্রকে ব্যবহার করি না, এবং সেরকম পাওয়ারের থেকে সেই করার যে সুযোগ, এটাও আমরা নেই, এখনো আমরা ওদের মধ্যে নিতে চাই না। তাদের বেরিয়ে যাবার পর সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। হ্যাঁ, তারা হয়েছেন এবং তারা কাজ করছেন, এবং আমাদের ছাত্র সংগঠন ভেরি মাচ ইজ দেয়ার। এবং এগুলো নিয়ে আমরা আবার সামনের দিকে, ওদেরটা সময় শেষ হয়ে গেছিল, এমনিতে আমাদের একটা কাউন্সিল করার কথা, এটা কাউন্সিল কিছুদিনের মধ্যে করা হবে। এখন গন্ডগোলের জন্য এটা বন্ধ রাখা হচ্ছে। সমস্ত জায়গায় আমরা কাউন্সিল আবার নতুন করে করছি। এখন নানান ধরনের বল।
আপনাদের এই বর্তমান রাজনীতির জায়গা নিয়েও কথা বলবো, আপনাদের অবস্থান নিয়ে একটু কথা বলবো। আপনারা আসলে আগে একটু জানি যে বর্তমান যা চলছে সেটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন, আপনি একজন প্রাজ্ঞ রাজনীতিক হিসেবে, যে বর্তমানে যেটি দেখা যাচ্ছে, আমি আসলে সব রাজনৈতিক দল সম্পর্কেও আপনার কাছে একটু মন্তব্য জানতে চাইবো পরবর্তীতে, যে এখন দেখা যাচ্ছে যে বর্তমানে সেনাপ্রধান তাকে তিনি একটি পত্রিকায়, মূলধারার পত্রিকায় সাক্ষাৎকার দিলেন, তিনি ভারতের সাথে সম্পর্কের কথা বললেন, তিনি খালেদা জিয়ার সাথে, বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ, তাকে দেখতে গেলেন বিএনপি নেত্রীকে, তার সাথে বৈঠক করলেন, 40 মিনিটের মতো কথাবার্তা বললেন। তিনি তাকে দেখা যাচ্ছে বেশ, তার ভিজিবিলিটি বেশ এখন বেশি, মানে পাবলিকলি স্টেডিয়ামে খেলা দেখতে চলে গেলেন, এবং তার বেশ কিছুদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব আসলেন, তার সাথে একটা নিয়মের বাইরে, মানে সাধারণভাবে যেটি হয় তার বাইরে গিয়ে বৈঠকও করলেন। আপনি আসলে এটিকে কিভাবে দেখছেন? কি মনে হয়, রাজনীতিতে বিশেষ কিছু নাকি নয়? আমি ওটা ঠিক ঠিক বলতে পারবো না। এটা স্বাভাবিক বিষয়, এখন কোনোটাই স্বাভাবিক বিষয় বলা যায় না। এখন সবকিছু অস্বাভাবিকভাবেই চলছে। মানে এখন আমি যেটা, মানে আমার কাছে মনে হচ্ছে যেন সরকার যে স্বাভাবিক, আমরা যেমন গভর্নমেন্টে ছিলাম বা যেভাবে এতদিন গভর্নমেন্ট চলেছে বিভিন্নভাবে, খারাপ হোক আর ভালো, একটা সিস্টেম ছিল। এখন কোনো সিস্টেমই ঠিক কাজ করছে না। কার কি ডিউটি, কে কি করবেন, কি কোনটা করবেন না, এগুলো নিয়ে এখন আমি নিজে খুব কনফিউজড। এবং সেই জন্যই মনে হচ্ছে যে দেশ যেভাবে চলছে, এটা দেশের যে বেসিক কতগুলো নিড সরকারের কাছ থেকে মানুষের ডিমান্ড থাকে। একটা হলো আমার নিরাপত্তা চাই, আমার জানমাল ইজ্জতের নিরাপত্তা, আমার পরিবারের নিরাপত্তা, এটা একটা বেসিক নিডস, এটা মানুষের পাচ্ছে না। যদিও অ্যাডভাইজাররা খারাপ আমি বলছি না, ওনারা চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না। আমাদের খাওয়া পড়ার নিশ্চিত আমরা চাই, ছেলে মেয়েকে মুখে দুটো খাবার দিতে পারবো, তাদেরকে চিকিৎসা করতে পারবো, বাপ মাকে দেখতে পারবো, আত্মীয় স্বজন খেয়াল রাখতে পারবো, সেটাও আমরা পারছি না। আর লাস্টে গিয়ে যে চাকরি হারাচ্ছে, প্রচুর মানুষ বেকার হচ্ছে, তাদের কোনো বন্দোবস্ত, এগুলো ছিল সরকারের দায়িত্ব। এগুলোকে যে কোনো ভাবে রিহেবিলিট করা অথবা তাদেরকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করা, এখানে কিন্তু ওনারা ব্যর্থ হচ্ছেন। আর পাওয়ার সেন্টারগুলো কোনটা, কার দ্বারা কোনটা কি হবে, এগুলো নিয়েও খুব কনফিউজিং আর কি। কারণ আমরা দেখছি যে অনেক অ্যাডভাইজার অনেক কিছু ইনস্ট্রাকশন দিচ্ছেন, বলছেন, কিন্তু কাজের সময় দেখা যাচ্ছে উল্টোটা হচ্ছে, এবং তারা আবার ওখানে মানে কি বলবো, মানে তাদের কোনো এফেক্টই আমরা দেখতে পাচ্ছি না। আর সেনাবাহিনী একটা অর্গানাইজড ফোর্স, বাংলাদেশের জন্য বড়, পৃথিবীর যে কোনো জায়গার জন্য এটা অর্গানাইজড ফোর্স, এবং যেটা ইন্ট্যাক্ট থাকলে এটা দেশের যে কোনো ক্রাইসিসে কাজে লাগে। আমেরিকা তো ঝড় বৃষ্টি তুফান গৃহযুদ্ধ বা যে কোনো জিনিসেই সেনাবাহিনীর একটা ভূমিকা থাকে। তো আমাদের দেশে এখন যেহেতু অস্বাভাবিক পরিস্থিতি, সেনাবাহিনীর দিকে অনেকে তাকিয়ে আছে যে ওনারা কি করেন, সেই জন্যই কথাটা হয়তো এসছে, না হলে এগুলো নিয়ে খুব একটা বেশি মাতামাতি হওয়ার কথা নয়। মানে সেজন্য অনেকেই তাদের দিকে তাকিয়ে আছেন, কিন্তু তাদের বা সেনাবাহিনীর কোনো ভূমিকা কি বর্তমান রাজনীতিতে আপনি কিভাবে দেখছেন? মানে যেটি আমি বলছিলাম যে খুব সাধারণের ব্যতিক্রম একটা ঘটনা দেখা যাচ্ছে, যে তাকে খুব দৃশ্যমান দেখা যাচ্ছে, হয়তো পাবলিকলি দৃশ্যমান মানুষের দেখছে। আমি বললাম যে মানুষের যেহেতু জিনিসটাকে ওইভাবে দেখছে, হয়তো আগেও এরকম হতো, মানুষের খেয়াল করতো না। আগে উনি হয়তো যেতেন, আগে সেনাপ্রধান হয়তো বিভিন্ন জায়গায় যেতেন, ফাংশনে যেতেন, এগুলো হয়তো মানুষের অতটুকু গা লাগাতো না। এখন যেহেতু অস্বাভাবিক পরিস্থিতি, সেনাবাহিনী একটা বড় ফ্যাক্টর, এই জন্য ওনাকে মানুষের দৃশ্যমানটা। আগেও এরকম হতো যে ভারতীয় সচিব এসে, পররাষ্ট্র সচিব এসে স্কেডিউলের বাইরে গিয়ে সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন, মানে এই বিষয়গুলো কি আগেও হতো? এটা কোনো সময় হয়েছে কিনা আমি জানি না, তবে যদি সরকার প্রধান বা এরা কোনো চান বা কোনো বাধা না দেন, হতেই পারে। এটা অস্বাভাবিক কি আছে, কোনো ব্যাপার হতেই পারে। তবে আমি এটা আগে কোনো সময় হয়েছে বলে আমার জানা নেই। তবে এখন তো সবকিছু পরিস্থিতি অস্বাভাবিক, এটি আমি মনে করি। কাজে এটা নিয়ে আমি ঠিক স্পেসিফিক্যালি কিছু বলতে পারবো না কি জন্য হয়েছে বা কেন উনি যাচ্ছেন। এটা স্বাভাবিকভাবে খালেদা জিয়ার বাসায় গেছেন, এটা আমি অনেক একটা কার্সি কল। খালেদা জিয়া চলে যাচ্ছেন, একটা সিনিয়র নেতা, আমাদের প্রধানমন্ত্রী ছিলেন দীর্ঘদিন, ওনার শারীরিক অসুস্থতা, উনি বিদেশে যাচ্ছেন, কার্সি কল করতেই পারেন। একটা তার ছেলের মতো বয়স, ওনাদের কথাবার্তা বলতে যেতে পারেন। এগুলোতে অন্য কিছু আছে এটা আমি বলবো না, নাই সেটা বলা যায় না। তবে আমার কাছে মনে হয় যে জিনিসগুলোকে মানুষ ওইভাবে দেখছেন পরিস্থিতির কারণে, আদারওয়াইজ নর্মাল পরিস্থিতি হয়তো এগুলোকে মার্কই করতেন। জি, আপনি তাই মনে করছেন। ভারতের মানে পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের কথা বলছিলাম, ভারতের ভূমিকা আমাদের দেশে নানান রকম ভাবে আলোচিত, সমালোচিত বা বিতর্কিত, নির্বাচন সহ নানান রকম কারণেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা আছে। আমি মানে সেই 2014 নির্বাচনে সুজাতা সিংকে নিয়ে অনেক আলোচনা, তিনি আসলেন, তিনি এসে কথা বললেন,
জেনারেল এরশাদের সাথে আপনাদের চেয়ারম্যান, প্রয়াত চেয়ারম্যান, তার সাথে কথা বললেন এবং একরকম বাধ্য করা হলো তাকে। তারপরে 2024-এ আপনি গেলেন ভারতে, মানে 24-এর নির্বাচনের আগে, এবং তারপর ফিরে এসে এয়ারপোর্টে সেই বক্তব্যটা, যেটা বেশ ভাইরাল ছিল, আপনি বলছিলেন যে কি কথা হলো খোলামেলা, সেটি আসলে তাদের পারমিশন ছাড়া বলা যাবে না। মানে কেমন প্রভাব, কেন আপনি এরকমটা বলেছিলেন? এখনো কি বলবেন যে কি কথা ছিল সেই সময় যেটি আপনি খোলামেলা বলতে পারলেন না, পারমিশন লাগবে? এখনো বলবো না, 100 বার বলবো, আমি বলেছি, অনেকবার বলেছি এই কথাটা। একেবারে মানে এটা হয়তো আমার একটা ভুল হয়ে গেছে, আই ওয়াজ ভেরি টায়ার্ড। একটা কথা তোমাকে বলি, আমি কিন্তু প্রত্যেকটা এমবাসির সঙ্গে কথা বলি, ওনারাই আমাকে ডেকে ডেকে কথা বলতে চান বা আমার বাসায় আসেন কথা বলতে, এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে কোনো বিষয়ে আমি যত খোলামেলা ভাবে যত অ্যানালাইসিস দিতে পারি এবং সম্পূর্ণ নিউট্রাল ভাবে ওনাদের কথা, এটা বাংলাদেশে খুব কেউ একটা পারে না। ওনারা অনেকে আমাকে বলেছেন তোমার কাছে আসলে আমরা জিনিসটার একটা বস্তুনিষ্ঠ একটা অ্যানালাইসিস বিশ্লেষণ পাই, কোনটা কেন হচ্ছে, কোনটা থেকে কি হতে পারে। ভারতীয়রা? আচ্ছা, ভারতীয় না, অল আমার এখানে আমেরিকানরা আসে, অস্ট্রেলিয়ানরা আসে, আমার বাসায় আসেন, চাইনিজরা আসেন, এবং আমাকে কোনো সময় ইনভাইট করে তাদের বাসায় লাঞ্চ করতে নিয়ে আসেন, কোনো সময় বিকেলে চা খেতে নিয়ে যান, এখনো করছেন, রেগুলারই করেন। তো ইউরোপিয়ান ইউনিয়ন সবাই মিলে বসে আমার সাথে কথা বলতে চান। তাদের কথা হলো যে তুমি যত সুন্দরভাবে জিনিসগুলোকে গুছিয়ে বলতে পারো, তথ্য দিয়ে বিশ্লেষণ করতে পারো, লজিক দিতে পারো, এগুলো অন্য কেউ অতটুকু পারে না। এবং তুমি নিউট্রাল ভাবে বলো, তোমার খারাপটাও তুমি বলো, সবার, তুমি কাউকে খারাপ ভালো মিলিয়ে মানে নিজের বায়াস আমরা দেখি না। এই জন্য তারা আমার সাথে কথা বলতে পছন্দ করে। ভারতীয় এম্বাসিতে বিভিন্ন সময় আমার কাছে অনেক কথাবার্তা হতো, আমার সঙ্গে তাদের একটা ভালো স্বাভাবিক সম্পর্ক ছিল অনেক আগের থেকে। তো সেই হিসেবে আমি যেগুলো বলতাম, ওরা একবার আমাকে বললো তোমার এই কথাগুলো তো আমরা শুনি, তুমি একটু আমাদের উপরওয়ালাদেরকে একটু এগুলো বুঝিয়ে বলতে পারবে কিনা, তুমি যদি যেতে চাও তাহলে তুমি ওখানে গিয়ে একটু ওদেরকে কথাগুলো বলে আসো। তাই আমি ঠিক আছে, আমি গিয়ে ওদেরকে গেলাম, ওরা যেখানে যেখানে যারা চাইলো আমার সঙ্গে কথা বলতে চাইলো, তাদের সঙ্গে কথা বললাম এবং তাদেরকে আমি আমার ভিউ পয়েন্ট গুলো ভালো করে বুঝিয়ে দিলাম যে কি হলে কি হতে পারে, কতটা কি হচ্ছে, বাংলাদেশের অবস্থা কি, ভারতীয়দের কি হতে পারে। এবং সেখানে আমি অনেক কথাই বলেছিলাম যে কি বুঝালেন সেই সময়? আমি ওদেরকে অ্যানালাইসিসটা দিলাম, যেটা এখানেও দিয়েছি আমি। সেটা হলো যে বাংলাদেশে এখন যে পরিস্থিতি, সেটাতে এখন যেটা হচ্ছে, আমি বললাম যে কোনো সময় সরকারের পতন হতে পারে, এবং এই সরকার, আমি কিন্তু এটা অনেক জায়গায় বলেছি, আমাদের পার্টির লোককে বলেছিলাম এই সরকার বেশি দিন টিকবে না, এই সরকার পতন হতে পারে যে কোনো সময়। এখন বিদেশিরা আমাকে বলে তুমি যেটা বলছো সেটাই তো হয়েছে, এবং এইভাবে হতে পারে, এই ধরনের ঘটনা ঘটতে পারে এখানে। এগুলো আমি সব বলেছিলাম ওদেরকে, আমি সবাই ব্রিফ করেছিলাম। তো সেই সময় কথাটা হলো যে তখন আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম, নানান ধরনের প্রেশার আমার দল টেনে নিয়ে যাচ্ছে। একবার শুনি যে টেলিভিশনে ডিক্লেয়ার হয়ে গেল যে রওশন এরশাদ চেয়ারম্যান, আমি নাই, ইত্যাদি। তো অনেক মেন্টাল টেনশনে ছিলাম। এখানে আসার পরে যখন এয়ারপোর্টে কথা বলবো তখন আই ওয়াজ সিক। আমি দেখি হইচইটা আমি জানতাম না, হঠাৎ করে দেখি হই হই করে সবাই আমাকে টানাটানি করছে। আমি বললাম আমি এখন কথা বলবো না, কালকে আমি অফিসে গিয়ে ব্রিফ করবো। তখন ওরা খুব চাপাচাপি করলো, না স্যার আসেন, দু একটা কথা বলেন, নাহলে একটা। তখন আমি দু একটা কথা বলে পরে আবার যখন চাপাচাপি শুরু করলো, আমি বলে দেখো এটা আমি সবাইকে যা বলি সেটাই বলছি, আমেরিকানদেরকে বলি, ব্রিটিশদেরকে বলি, যে তোমরা কথা বললাম তোমাদের সঙ্গে, বাইরে গিয়ে কি বলবো, এই কোনটা কোনটা বলবো, বলে ঠিক আছে তুমি এইটা এটা বলো, এটা বলো না, এটা বলো না। সেটা ওদের সঙ্গে এটা একটা কূটনৈতিক শিষ্টাচার বলে আর কি। মোটামুটি তাদের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আমরা যে দ্বিপাক্ষিক কথাগুলো, যে কোনটা বলবো কোনটা বলবো না। আর আমার একটা ভয় ছিল যে বর্তমান সরকারের বিপক্ষে আমি অনেক কথা বলেছি, যেগুলো হঠাৎ করে যদি আমি এখানে বলে ফেলি হট্টগোলের ভিতরে, তাহলে হয়তো সরকারের থেকে একটা বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তুমি বিদেশে গিয়ে বলছো এটা দেশদ্রোহিতা হতে পারে, এইসব কারণে আমি মেন্টাল স্ট্রেসে ছিলাম। সেই জন্য আমি বলছি আমি পরে বলবো, ওদের সঙ্গে কথাবার্তা বলে বলবো। এটা ভুল হয়েছে আমার, এটা আমি পরে বুঝতে পারলাম যে মানুষে এগুলো জিনিসকে ওইভাবে নেয়নি যেভাবে আমি মনে করেছি। পরবর্তীকালে এই জটগুলো আমি সব ডিটেইল ভাবে বলেছি যে এটার সমস্যা ছিল এইটাই, এবং পরবর্তীকালে তুমি যেটা বললা সেটা আমি 100 বার বলেছি।